আপনি কি জানেন আপনার পায়ের ভেতরে এই মুহূর্তে কি ঘটছে? হয়তো এখন আপনি বসে আছেন বা শুয়ে আছেন, কিন্তু আপনার পায়ের তলায় একটা অস্বস্তিকর অনুভূতি কাজ করছে। কখনো হালকা জ্বালা, কখনো অদ্ভুত ঝিনঝিন ভাব, কখনো মনে হচ্ছে পা যেন ভারী হয়ে আসছে। রাতে বিছানায় শুয়ে পড়লে পায়ের ভেতর থেকে এক অস্বস্তিকর গরম ভাব উঠে আসছে। ঘুম আসছে না, এপাশ ওপাশ করছেন, কিন্তু কোনোভাবেই আরাম পাচ্ছেন না। সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছে সারা রাত যেন ঘুমই হয়নি। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আপনি প্রতিদিন অনুভব করছেন, কিন্তু এর আসল কারণ কি সেটা এখনো জানেন না। পা ব্যথা, দুর্বলতা আর ঝিনঝিনে ভাব, এই তিনটি সমস্যা আজ লক্ষ লক্ষ বাংলাদেশি মানুষের নিত্য সঙ্গী হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে প্রথম পা মাটিতে ফেলতেই যন্ত্রণা শুরু। দিনের বেলা একটু হাঁটতে গেলে পায়ে অদ্ভুত ক্লান্তি অনুভব হয়। সন্ধে হতে না হতেই পা ফুলে যাবার মতো অনুভূতি। অফিস থেকে বাড়ি ফিরে মনে হয় পা দুটো যেন আর চলতে চাইছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী সারা বিশ্বে প্রায় 460 মিলিয়ন মানুষ ডায়াবেটিস জনিত নিউরোপ্যাথিতে ভুগছেন। এদের মধ্যে একটা বিশাল অংশ পায়ের নানা সমস্যায় আক্রান্ত। বাংলাদেশের চিত্র আরও ভয়াবহ। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের সর্বশেষ রিপোর্ট বলছে বাংলাদেশে প্রায় 1,30,00,000 মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এদের মধ্যে অর্ধেকের বেশি মানুষ পায়ের ঝিনঝিন ভাব বা জ্বালাপোড়া সমস্যায় ভোগেন। কিন্তু শুধু ডায়াবেটিসই এই সমস্যার একমাত্র কারণ নয়। দুর্বল রক্ত সঞ্চালন, ভিটামিন B12 এর অভাব, দীর্ঘক্ষণ একই জায়গায় বসে থাকা, অনিয়মিত জীবনযাত্রা এবং শারীরিক পরিশ্রমের অভাব এই সমস্যাগুলোর জন্য সমানভাবে দায়ী। আমাদের দেশে একটা খুব সাধারণ প্রবণতা দেখা যায়। পায়ে ব্যথা হলেই আমরা সোজা ফার্মেসিতে ছুটে যাই, একটা ব্যথানাশক ওষুধ কিনে খেয়ে নিই, মনে করি ব্যথা চলে গেলেই সব ঠিক হয়ে গেল। পরের দিন আবার স্বাভাবিক কাজে ফিরে যাই। কিন্তু এখানেই আমরা জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলি। ব্যথানাশক ওষুধ কখনোই সমস্যার মূল কারণ দূর করে না, এটা শুধু সাময়িকভাবে ব্যথার সংকেত বন্ধ করে দেয়। আপনার মস্তিষ্ক আর ব্যথার খবর পায় না বলে আপনি মনে করেন সব ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে সমস্যা ধীরে ধীরে আরও বাড়তে থাকে। যেন আগুনে পানি না ঢেলে শুধু ধোঁয়া সরিয়ে দেওয়া হচ্ছে, আগুন কিন্তু জ্বলতেই থাকছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে দীর্ঘদিন ধরে ব্যথানাশক ওষুধ সেবনে কিডনি ও লিভারের উপর মারাত্মক প্রভাব পড়ে। প্রায় 30% দীর্ঘমেয়াদী ব্যথানাশক সেবনকারীর কিডনির কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যায়। অনেকের ক্ষেত্রে এই ক্ষতি এতটাই গভীর হয় যে আর কখনো ফিরিয়ে আনা সম্ভব হয় না। অর্থাৎ একটা সমস্যা সমাধান করতে গিয়ে আমরা নিজেরাই আর একটা বড় সমস্যা তৈরি করে ফেলছি। এখন প্রশ্ন হলো, আসল সমস্যাটা তাহলে কোথায় লুকিয়ে আছে? আপনার শরীরে প্রায় 60,000 মাইল লম্বা রক্তনালী আছে। পুরো পৃথিবীকে 2 বার পেঁচিয়ে ফেলা যাবে এই রক্তনালী দিয়ে। এই বিশাল নেটওয়ার্কের মধ্যে দিয়ে প্রতি মুহূর্তে রক্ত প্রবাহিত হচ্ছে, হৃৎপিণ্ড থেকে শুরু করে পায়ের আঙুলের শেষ প্রান্ত পর্যন্ত। যখনই প্রবাহ ধীর হয়ে যায় বা কোথাও বাধাগ্রস্ত হয়, তখনই সমস্যা শুরু হয়। পায়ের সূক্ষ্ম রক্তনালীগুলোতে ঠিকমতো রক্ত পৌঁছায় না, অক্সিজেন পৌঁছায় না, প্রয়োজনীয় পুষ্টি উপাদান পৌঁছায় না। ফলে স্নায়ুগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, পেশিগুলো ক্লান্ত হয়ে যায়, কোষগুলো মরতে শুরু করে। তখনই আপনি অনুভব করেন সেই জ্বালা, ঝিনঝিন ভাব আর অবশ হয়ে যাওয়ার সেই যন্ত্রণাদায়ক অনুভূতি। আজ আমি আপনাকে এমন একটি ঘরোয়া পদ্ধতির কথা বলবো যা এই সমস্যার মূলে গিয়ে কাজ করে। এটা কোনো জাদু নয়, কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়, কোনো দামি ওষুধ বা যন্ত্রের প্রয়োজন নিয়ে এখানে, বরং সম্পূর্ণ বিজ্ঞানসম্মত একটি প্রাকৃতিক উপায় যা আপনি নিজের বাড়িতে বসেই করতে পারবেন, খুব সামান্য খরচে, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই। কিন্তু এই পদ্ধতি ঠিক কিভাবে কাজ করে সেটা বোঝার আগে আপনাকে জানতে হবে আপনার শরীরে আসলে কি ঘটছে, কেন এই সমস্যা এত বেশি মানুষের মধ্যে দেখা যাচ্ছে, আর কেন সাধারণ চিকিৎসায় এর স্থায়ী সমাধান হচ্ছে না, কেন ওষুধ খেয়ে সাময়িক আরাম পেলেও কিছুদিন পর আবার সেই একই কষ্ট ফিরে আসছে বারবার। পরবর্তী অংশে আমি ঠিক এই বিষয়গুলোই বিস্তারিত আলোচনা করব। সেই সাথে জানাবো কিভাবে আপনার শরীরের ভেতরে এই নীরব সংকট ধীরে ধীরে গড়ে উঠছে, যা আপনি বাইরে থেকে বুঝতেই পারছেন না। আর এই সংকট যদি সময় মতো সামলানো না যায়, তাহলে ভবিষ্যতে কি ধরনের ভয়াবহ জটিলতা তৈরি হতে পারে সেটাও বিস্তারিত জানবো। এখন আসুন একটু গভীরে যাই। আপনার পায়ের এই সমস্যাগুলো আসলে কোথা থেকে শুরু হচ্ছে সেটা বোঝা খুব জরুরি, কারণ শত্রুকে না চিনলে তার বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। আপনার শরীরের রক্ত সঞ্চালন ব্যবস্থাকে একটা বিশাল নদী ব্যবস্থার সাথে তুলনা করতে পারে। বড় বড় ধমনী আর শিরাগুলো হলো প্রধান নদী, এগুলো দিয়ে রক্তের মূল স্রোত বয়ে যায়।
কিন্তু এই বড় নদী থেকে অসংখ্য ছোট ছোট খাল বের হয়েছে, আরো ছোট ছোট নালা, একদম সূক্ষ্ম পথ, যেগুলো খালি চোখে দেখাই যায় না। এই সূক্ষ্ম পথ দিয়েই রক্ত পৌঁছায় আপনার পায়ের আঙুলে, হাতের তালুতে, কানের লতিতে, এমনকি মস্তিষ্কের অতি সূক্ষ্ম কোষগুলোতে। এখন কল্পনা করুন, এই ছোট ছোট পথগুলো যদি ধীরে ধীরে সংকুচিত হয়ে যায়, যদি সেখানে আঠালো পদার্থ জমতে শুরু করে, যদি রক্ত চলাচল আটকে যেতে থাকে, তখন কি হবে? রক্ত ঠিকমতো পৌঁছাবে না গন্তব্যে, অক্সিজেন পৌঁছাবে না, পুষ্টি উপাদান পৌঁছাবে না, আর তখনই শরীর আপনাকে বিপদ সংকেত পাঠাতে শুরু করে। সেই সংকেতই হলো পায়ের জ্বালা, ঝিনঝিন ভাব, হঠাৎ অবশ হয়ে যাওয়া, রাতে ঘুম ভেঙে যাওয়া। এগুলো কোনো সাধারণ সমস্যা নয়, এগুলো হলো আপনার শরীরের জরুরি সতর্কবার্তা। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গবেষণা বলছে, দুর্বল রক্ত সঞ্চালন শুধু পায়ের সমস্যা তৈরি করে না, এটি ধীরে ধীরে আপনার পুরো শরীরকে প্রভাবিত করে। যখন পায়ে রক্ত ঠিকমতো চলাচল করে না, তখন আপনার হৃৎপিণ্ডকে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে হয়। প্রতিটা হৃৎস্পন্দনের সাথে অতিরিক্ত চাপ নিতে হয়। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে উচ্চ রক্তচাপের সমস্যা তৈরি হয়, হৃদযন্ত্র ক্লান্ত হয়ে পড়ে, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় অনেক গুণ। এখানেই শেষ নয়, দুর্বল রক্ত সঞ্চালনের প্রভাব সরাসরি গিয়ে পড়ে আপনার মস্তিষ্কের ওপর, কারণ মস্তিষ্ক এমন একটি অঙ্গ যা এক মুহূর্তের জন্যও অক্সিজেন ছাড়া ঠিকভাবে কাজ করতে পারে না। যখন রক্ত প্রবাহ ধীর হয়ে যায়, তখন মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমে যায়, ফলে স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করে, মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে ওঠে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়, সবকিছু ঝাপসা লাগতে থাকে। আপনি হয়তো ভাবেন বয়সের কারণে এমন হচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রেই আসল কারণ লুকিয়ে থাকে দুর্বল রক্ত সঞ্চালনের মধ্যে। জার্নাল অব নিউরোলজিতে প্রকাশিত একটি গবেষণা বলছে, দীর্ঘমেয়াদী রক্ত সঞ্চালন সমস্যা, ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগের ঝুঁকি প্রায় 40% বাড়িয়ে দেয়। অর্থাৎ আজকের পায়ের ঝিনঝিন ধাপ আগামীকাল আপনার মস্তিষ্কের সমস্যা হয়ে দেখা দিতে পারে। এটা কোনো ভয় দেখানো কথা নয়, এটা বৈজ্ঞানিক সত্য। এই জায়গায় এসে একটু থামুন। আপনি যদি এই ভিডিওটি এখন পর্যন্ত দেখে থাকেন, তাহলে বুঝতে পারছি আপনি সত্যি নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন। আপনার মতো সচেতন মানুষদের জন্যই আমরা এই ধরনের তথ্য নির্ভর ভিডিও তৈরি করি। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে একটা লাইক দিয়ে দিন। এতে আমরা আরো উৎসাহিত হব নতুন নতুন বিষয় নিয়ে কাজ করতে। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই ভাবেন পায়ের এই সমস্যাগুলো শুধু বয়স্ক মানুষদের হয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আজকাল তরুণদের মধ্যেও এই সমস্যা ব্যাপকভাবে দেখা যাচ্ছে, কারণ আমাদের জীবনযাত্রা সম্পূর্ণ বদলে গেছে। অফিসে ঘন্টার পর ঘন্টা বসে কাজ করা, কম্পিউটার বা মোবাইলের সামনে দীর্ঘ সময় কাটানো, শারীরিক পরিশ্রম প্রায় শূন্যের কোঠায়, ফাস্টফুড আর প্রক্রিয়াজাত খাবারের ওপর নির্ভরশীলতা, এই সব কিছু মিলিয়ে আমাদের রক্ত সঞ্চালন ব্যবস্থা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। ব্রিটিশ জার্নাল অফ স্পোর্টস মেডিসিনে প্রকাশিত একটি গবেষণা বলছে, দিনে 8 ঘন্টার বেশি বসে থাকা ব্যক্তিদের রক্ত সঞ্চালন সমস্যার ঝুঁকি প্রায় 147% বেশি। এটা একটা চমকে দেওয়ার মতো তথ্য। আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ অফিসে বা বাড়িতে এভাবেই দীর্ঘ সময় বসে কাটাচ্ছেন। তাদের অজান্তেই শরীরের ভেতরে একটা নীরব সংকট তৈরি হচ্ছে। এই সংকটের আরেকটি বড় কারণ হলো ভিটামিন ও মিনারেলের অভাব। বিশেষ করে ভিটামিন B12, ভিটামিন ডি এবং ম্যাগনেসিয়ামের ঘাটতি সরাসরি স্নায়ুর স্বাস্থ্যকে প্রভাবিত করে। ICMR এর তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় 88% মানুষের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি আছে। এই ঘাটতি সরাসরি পায়ের ব্যথা ও দুর্বলতার সাথে সম্পর্কিত। তাহলে সমাধান কি? সমাধান লুকিয়ে আছে প্রকৃতির মধ্যে। আমাদের পূর্বপুরুষেরা শত শত বছর ধরে কিছু সহজ কিন্তু অত্যন্ত কার্যকর পদ্ধতি ব্যবহার করে আসছেন, যার রক্ত সঞ্চালন বাড়াতে এবং স্নায়ুকে সুস্থ রাখতে সাহায্য করে। আজ আমি সেই পদ্ধতির কথাই বলবো, যা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত এবং সম্পূর্ণ নিরাপদ। পরবর্তী অংশে আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে এই পদ্ধতি প্রয়োগ করতে হয়, কি কি উপাদান লাগবে, কতক্ষণ করতে হবে, আর কিভাবে এটি আপনার শরীরে কাজ করবে। তাই শেষ পর্যন্ত সাথে থাকুন। এতক্ষণ আমরা জানলাম সমস্যাটা কোথায় এবং কেন এটা এত গুরুতর। এখন সময় এসেছে সমাধানের কথা বলার। আজ আমি যে পদ্ধতির কথা বলবো সেটি অত্যন্ত সহজ কিন্তু বিস্ময়করভাবে কার্যকর। এই পদ্ধতির মূল ভিত্তি হলো উষ্ণ জলে পা ডোবানো। কিন্তু শুধু গরম জলে পা ডোবালেই সব হয়ে যায় না, এর সাথে যুক্ত করতে হবে দুটি বিশেষ প্রাকৃতিক উপাদান, যা এই সাধারণ অভ্যাসটিকে একটি শক্তিশালী থেরাপিতে রূপান্তরিত করে। প্রথম
উপাদানটি হল বিশুদ্ধ কর্পূর। আয়ুর্বেদে কর্পূরকে বলা হয় কাফুর। 1000 বছর ধরে ভারতীয় উপমহাদেশে এই উপাদানটি ব্যবহৃত হয়ে আসছে। জার্নাল অফ এথনোফার্মাকোলজিতে প্রকাশিত গবেষণায় দেখা গেছে কর্পূর রক্তনালীগুলিকে প্রসারিত করতে সাহায্য করে। এটি স্থানীয়ভাবে রক্ত সঞ্চালন বাড়ায় এবং স্নায়ুতে একটি শীতল অনুভূতি তৈরি করে, যা ব্যথা ও জ্বালাপোড়া কমাতে অত্যন্ত কার্যকর। কর্পূরের সুগন্ধ সরাসরি আপনার স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। দ্বিতীয় উপাদানটি আরও সহজলভ্য। এটি হলো লেবু। হ্যাঁ, আমাদের রান্নাঘরে থাকা সেই পরিচিত লেবু। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড এবং ভিটামিন সি অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত গবেষণায় দেখা গেছে ভিটামিন সি রক্তনালীর দেয়ালকে মজবুত করে এবং রক্ত চলাচল উন্নত করতে সাহায্য করে। এছাড়া লেবুর রস ত্বকের মাধ্যমে শোষিত হয়ে শরীরের বিষাক্ত পদার্থ বের করে দিতে ভূমিকা রাখে। এটি এক ধরনের প্রাকৃতিক ডিটক্সিফিকেশন প্রক্রিয়া শুরু করে। এখন আসুন ধাপে ধাপে দেখি কিভাবে এই থেরাপি করতে হবে। প্রথমে একটি মাঝারি আকারের বেসিন বা গামলা নিন। এমন একটি পাত্র যেখানে আপনার 2 পা আরামে রাখতে পারবেন। এবার সেখানে 3 থেকে 4 লিটার জল নিন। জল গরম করুন, তবে সাবধান থাকুন যেন ফুটন্ত না হয়। জলের তাপমাত্রা এমন হওয়া উচিত যাতে প্রথমে পা ডোবানোর সময় একটু গরম লাগলেও কয়েক সেকেন্ডের মধ্যে আরামদায়ক অনুভূত হয়। সাধারণত 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আদর্শ। এরপর এই গরম জলে 1 বা 2 টুকরো বিশুদ্ধ কর্পূর নিন। কর্পূর ভালো করে গুঁড়ো করে জলে মিশিয়ে দিন। আপনি দেখবেন কর্পূর গলতে শুরু করার সাথে সাথে একটি তীব্র কিন্তু মনোরম সুগন্ধ ছড়িয়ে পড়ছে। এই সুগন্ধ নিজেই একটি থেরাপি। এটি আপনার মনকে শান্ত করবে এবং শরীরকে শিথিল করতে সাহায্য করবে। এবার একটি তাজা লেবু কেটে অর্ধেক লেবুর রস এই জলে চিপে দিন। খেয়াল রাখবেন যেন বীজ জলে না পড়ে। সব উপাদান ভালো করে মিশিয়ে নিন। এবার আরামদায়ক একটি চেয়ারে বসুন। পিঠ সোজা রাখুন। ধীরে ধীরে আপনার 2 পা এই উষ্ণ জলের মধ্যে ডোবান। প্রথমে হয়তো একটু গরম লাগবে, কয়েক মুহূর্ত অপেক্ষা করুন। দেখবেন শরীর এই উষ্ণতার সাথে মানিয়ে নিচ্ছে। এই অবস্থায় আপনি চোখ বন্ধ করতে পারেন। গভীর শ্বাস নিন। আপনার শরীরকে এই প্রক্রিয়ার সাথে একাত্ম হতে দিন। কমপক্ষে 15 থেকে 20 মিনিট এভাবে পা ডুবিয়ে রাখুন। এই সময়ের মধ্যে আপনার শরীরে কি ঘটছে সেটা বোঝা জরুরি। উষ্ণ জল আপনার পায়ের ত্বক ভেদ করে ভেতরের রক্তনালীগুলোতে তাপ পৌঁছে দিচ্ছে। এই তাপের প্রভাবে রক্তনালীগুলো ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। যে রক্তনালীগুলো এতদিন ধরে সংকুচিত ছিল সেগুলোর পথ চড়া হচ্ছে। ফলে রক্ত আরও সহজে আরও দ্রুত প্রবাহিত হতে পারছে। দীর্ঘদিন ধরে জমে থাকা স্থবিরতা ভাঙতে শুরু করছে। একই সময়ে কর্পূরের সক্রিয় উপাদানগুলো আপনার ত্বকের মাধ্যমে শোষিত হচ্ছে। এগুলো স্থানীয়ভাবে রক্ত সঞ্চালনকে আরও উদ্দীপিত করছে। কর্পূরের মিন্থল জাতীয় প্রভাব স্নায়ুগুলোকে শীতল করছে। যে জ্বালাপোড়া আপনাকে কষ্ট দিচ্ছিল সেটা ধীরে ধীরে কমে আসছে। আর লেবুর সাইট্রিক অ্যাসিড ত্বকের রঞ্জ পরিষ্কার করছে এবং বিষাক্ত পদার্থ বের হবার পথ তৈরি করছে। এই থেরাপি শেষ হলে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন, যা ফলাফলকে আরও স্থায়ী করবে। একটি নরম তোয়ালে দিয়ে পা আলতো করে মুছে নিন। ঘষাঘষি করবেন না। এরপর সামান্য গরম তিলের তেল নিয়ে পায়ের তলায়, আঙ্গুলের ফাঁকে এবং গোড়ালির চারপাশে ধীরে ধীরে মালিশ করুন। আয়ুর্বেদে তিলের তেলকে বলা হয় তেলের রাজা। এটি ত্বকের গভীরে প্রবেশ করে এবং পেশি ও স্নায়ুকে পুষ্টি সরবরাহ করে। এই মালিশ রক্ত সঞ্চালনকে আরও দীর্ঘস্থায়ীভাবে সক্রিয় রাখতে সাহায্য করে। কিছু বিশেষ সমস্যার জন্য এই থেরাপিতে কিছু পরিবর্তন আনতে পারেন। যদি আপনার পায়ে তীব্র ব্যথা থাকে বা পেশি টান টান লাগে, তাহলে এই জলে 1 টেবিল চামচ সেদ্ধা লবণ বা এপসম সল্ট যোগ করতে পারেন। এতে থাকা ম্যাগনেসিয়াম পেশি টান কমাতে অত্যন্ত কার্যকর। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের তথ্য অনুযায়ী ম্যাগনেসিয়াম সরাসরি ত্বকের মাধ্যমে শোষিত হতে পারে এবং পেশির সংকোচন কমাতে সাহায্য করে। আবার যদি আপনার পায়ে অতিরিক্ত ঝিনঝিন ভাব বা সুই ফোটার মতো অনুভূতি হয়, তাহলে 1 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার যোগ করতে পারেন। এটি ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে এবং স্নায়ুর অতি সংবেদনশীলতা কমাতে সাহায্য করে। তবে এগুলো সম্পূর্ণ ঐচ্ছিক। শুধু উষ্ণ জল, কর্পূর আর লেবু দিয়েই আপনি চমৎকার ফলাফল পাবেন। এই থেরাপি করার সবচেয়ে ভালো সময় হলো সন্ধ্যা বা রাতে ঘুমাতে যাওয়ার আগে, কারণ এই সময় থেরাপি করলে সারাদিনের ক্লান্তি দূর হয়, স্নায়ু শান্ত হয়, শরীর গভীর ঘুমের জন্য প্রস্তুত হয়। অনেকেই জানিয়েছেন এই থেরাপি শুরু করার পর তাদের ঘুমের মান অনেক উন্নত হয়েছে। রাতে আর বাইরে জলায় ঘুম ভাঙে না। এখন প্রশ্ন হলো, কতদিন এই থেরাপি করতে হবে এবং কিভাবে বুঝবেন এটা কাজ করছে? এই বিষয়গুলো আমি পরবর্তী অংশে বিস্তারিত আলোচনা করব। সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতার কথাও বলবো, যা অবশ্যই মেনে চলতে হবে। তাই শেষ পর্যন্ত সাথে থাকুন। এতক্ষণ আমরা জানলাম পায়ের ব্যথা, দুর্বলতা ও ঝিনঝিনে ভাবের কারণ কি এবং কিভাবে ঘরোয়া পদ্ধতিতে এই সমস্যার সমাধান
সমাধান করা যায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কতদিন এই থেরাপি করতে হবে এবং কখন বুঝবেন এটা সত্যিই কাজ করছে। এই বিষয়ে সুস্পষ্ট ধারণা না থাকলে অনেকেই হতাশ হয়ে মাঝপথে ছেড়ে দেন। তাই এই অংশটি মনোযোগ দিয়ে শুনুন। প্রথম কথা হলো ধৈর্য ধরতে হবে। প্রকৃতির কোনো চিকিৎসাই এক রাতে ফলাফল দেয় না। আপনার শরীরে যে সমস্যা বছরের পর বছর ধরে জমেছে সেটা 7 দিনে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে এমন আশা করা বাস্তবসম্মত নয়। তবে সুখবর হলো এই থেরাপি নিয়মিত করলে প্রথম সপ্তাহ থেকেই আপনি পরিবর্তন অনুভব করতে শুরু করবেন। টানা 7 থেকে 10 দিন এই থেরাপি করুন। প্রতিদিন একই সময় করার চেষ্টা করুন। সন্ধ্যায় বা রাতে ঘুমানোর আগে করা সবচেয়ে ভালো। এই সময়ের মধ্যে আপনি কিছু সুস্পষ্ট পরিবর্তন লক্ষ্য করবেন। পায়ের সেই অসহ্য জ্বালাপোড়া অনেকটাই কমে আসবে। ঝিনঝিন ভাব কাগের মতো তীব্র থাকবে না। রাতে ঘুম আরও গভীর হবে। সকালে ঘুম থেকে উঠে পা হালকা লাগবে। সারাদিন যে ক্লান্তি অনুভব করতেন সেটাও কমে আসবে। এই পরিবর্তনগুলোই প্রমাণ যে আপনার রক্ত সঞ্চালন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং স্নায়ুগুলো সুস্থ হতে শুরু করেছে। প্রথম 10 দিনের পর আপনাকে প্রতিদিন এই থেরাপি করতে হবে না। সপ্তাহে 3 থেকে 4 দিন করলেই যথেষ্ট। একদিন পর একদিন করতে পারেন। এভাবে চালিয়ে গেলে দীর্ঘমেয়াদী সুফল পাবেন। গবেষণায় দেখা গেছে যারা এই ধরনের হাইড্রোথেরাপি নিয়মিত অনুশীলন করেন তাদের রক্ত সঞ্চালন সমস্যা ফিরে আসার সম্ভাবনা অনেক কম থাকে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিততা। মাঝে মাঝে করলে তেমন কোনো ফল পাবেন না, কিন্তু নিয়ম করে করলে আপনার শরীর এই অভ্যাসটিকে নিজের সুস্থতার অংশ হিসাবে গ্রহণ করে নেবে। এখন কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতার কথা বলতে চাই, যা অবশ্যই মেনে চলতে হবে। এই বিষয়গুলো উপেক্ষা করলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে। প্রথমত, জলের তাপমাত্রা সম্পর্কে সাবধান থাকুন। অতিরিক্ত গরম জল ব্যবহার করবেন না। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের পায়ে অনুভূতি কম থাকতে পারে। তারা হয়তো বুঝতেই পারবেন না জল কতটা গরম, ফলে পা পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই জলে পা দেওয়ার আগে হাত দিয়ে তাপমাত্রা পরীক্ষা করে নিন। জল সহনীয় মাত্রায় গরম হলে তবেই পা ডোবান। দ্বিতীয়ত, যাদের পায়ে কোনো খোলা ক্ষত আছে বা চামড়া ফেটে গেছে তারা এই থেরাপি করার আগে সাবধান হন। লেবুর অ্যাসিড ক্ষতস্থানে জ্বালাপোড়া তৈরি করতে পারে। সেক্ষেত্রে ক্ষত সেরে যাওয়ার পর এই থেরাপি শুরু করুন, অথবা শুধু উষ্ণ জল আর কর্পূর দিয়ে শুরু করতে পারেন। লেবু বাদ দিন। তৃতীয়ত, গর্ভবতী নারীরা এই থেরাপি করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। কর্পূরের তীব্র সুগন্ধ কিছু ক্ষেত্রে মাথা ঘোরা বা বমি ভাব তৈরি করতে পারে, তাই সাবধানতা অবলম্বন করা উচিত। চতুর্থত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই থেরাপি কখনোই আধুনিক চিকিৎসার বিকল্প নয়। যদি আপনার পায়ের সমস্যা অত্যন্ত তীব্র হয়, যদি হাঁটতে গেলে অসহ্য ব্যথা হয়, যদি পায়ের রং বদলে যায় বা পা ফুলে থাকে, যদি ক্ষত শুকাতে অনেক দেরি হয়, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। এই থেরাপির সহায়ক চিকিৎসা হিসাবে চমৎকার কাজ করে, কিন্তু গুরুতর সমস্যায় শুধু ঘরোয়া পদ্ধতির উপর নির্ভর করা ঠিক হবে না। প্যারিফেরাল আর্টারি ডিজিজ বা গুরুতর নিউরোপ্যাথির মতো সমস্যায় চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা জরুরি। এই থেরাপি সেক্ষেত্রে মূল চিকিৎসার পাশাপাশি সম্পূরক হিসাবে কাজ করবে। অনেক চিকিৎসকই এখন রোগীদের এই ধরনের প্রাকৃতিক পদ্ধতি অনুশীলনের পরামর্শ দিচ্ছেন, কারণ এগুলো ওষুধের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। এই থেরাপির পাশাপাশি কিছু জীবনযাত্রার পরিবর্তনও আনতে হবে। দীর্ঘক্ষণ একই জায়গায় বসে বা দাঁড়িয়ে থাকবেন না। প্রতি ঘন্টায় অন্তত 5 মিনিট হাঁটাহাঁটি করুন। পায়ের সাধারণ ব্যায়াম করুন। পায়ের আঙুল নাড়ান, গোড়ালি ঘোরান। এতে রক্ত সঞ্চালন সক্রিয় থাকবে। প্রচুর পানি পান করুন। পানি রক্তকে তরল রাখে এবং প্রবাহ সহজ করে। খাদ্য তালিকায় সবুজ শাকসবজি, ফলমূল এবং ওমেগা 3 সমৃদ্ধ খাবার রাখুন। এগুলো রক্তনালীর স্বাস্থ্য ভালো রাখে। প্রিয় দর্শক, আজকের এই দীর্ঘ আলোচনা শুধু একটি পদ্ধতি শেখানোর জন্য ছিল না, এটি ছিল আপনার শরীরের সাথে আপনার সম্পর্ককে নতুন করে ভাবার একটি আহ্বান। আপনার পা সারাদিন আপনাকে বহন করে। আপনি যেখানে যেতে চান সেখানে নিয়ে যায়, কোনো অভিযোগ ছাড়াই, কোনো প্রতিবাদ ছাড়াই। এই পা দুটোর যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, এটা আপনার নিজের প্রতি দায়িত্ব। এটা আপনার সুস্থ জীবনের প্রতি অঙ্গীকার। আজ থেকেই শুরু করুন। বাড়িতে যা আছে তা দিয়েই শুরু করতে পারেন। 1 বেসিন গরম জল, একটু কর্পূর, আধখানা লেবু, এটুকু দিয়েই শুরু হোক আপনার সুস্থতার নতুন অধ্যায়। প্রথম দিনই হয়তো বিশাল পরিবর্তন দেখবেন না, কিন্তু একটু একটু করে আপনার শরীর বদলাতে থাকবে। সেই পরিবর্তন আপনি নিজেই অনুভব করবেন। মনে রাখবেন, আপনার শরীর আপনাকে প্রতিদিন সংকেত পাঠাচ্ছে। সেই জ্বালা, সেই ব্যথা, সেই ক্লান্তি
এগুলো শত্রু নয়, এগুলো আপনার শরীরের কান্না। আপনার শরীর বলছে একটু যত্ন নাও, একটু মনোযোগ দাও। আজ থেকে সেই কান্না শুনুন, সেই ডাকে সাড়া দিন। এই ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ আপনার চেনা অনেকেই হয়তো এই একই সমস্যায় ভুগছেন। তারাও জানো এই সহজ সমাধানের কথা। আপনার কোনো প্রশ্ন থাকলে বা এই থেরাপি করে কেমন ফল পেলেন সেটা কমেন্টে জানান। আমরা সব কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে ফেলুন। বেল আইকনে ক্লিক করে সব নোটিফিকেশন চালু রাখুন, যাতে স্বাস্থ্য বিষয়ক এমন তথ্য নির্ভর ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আপনাদের সাপোর্টই আমাদের অনুপ্রেরণা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।